হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ মোস্টলি তিনটে ঘটনা, কিন্তু প্রথম দুটো ঘটনায় লিঙ্ক আছে। তিনটি ঘটনায় প্রত্যেক দিনের মতো তোমাদের দারুণ লাগবে। আর ভৌতিক কথা তোমরা তো বলছোই, দিন দিন পুরো ভয়ঙ্কর জমজমাট হয়ে উঠছে। আশা করছি আগামী দিনেও এরকম জমজমাট হতেই থাকবে। তো আর একদম কথা বাড়াবো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। চলো আর একদম কথা বাড়াবো না, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি। এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিতদা, আমি অভিজিৎ। আবারও চলে এলাম তোমাকে আর একটা ঘটনা বলতে। আশা করি এই ঘটনাটিও তুমি পড়ে শোনাবে। ঘটনাটা আমার দাদুকে কেন্দ্র করে। তো আমি ঘটনায় আসছি। আমার দাদুর জীবনে ঘটনার কিন্তু কোনো শেষ নেই। তার জীবনে প্রচুর ঘটনা ঘটেছে। এর মধ্যে থেকে আমি তোমাকে আজকে দুটো ঘটনা শেয়ার করব। তো বেশি কথা না বলে ঘটনায় আসা যাক। ঘটনাটা আমি আমার দাদুর ভাষাতেই ব্যক্ত করছি। ঘটনাটা যখনকার, তখন আমার বিয়ে হয়নি। আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসতাম। আমি আমার 4 বন্ধুর সাথে একবার দীঘা বেড়াতে গিয়েছিলাম। সেখানেই ঘটেছিল আমার সাথে এই ঘটনাটা। ঠিক মনে নেই ঘটনাটা কত সালের, কিন্তু প্রায় 40 থেকে 50 বছর পুরনো এই ঘটনা। এটা আমি জোর দিয়ে বলতে পারি। ওই সময় হোটেলের থেকে লজের বেশি চল ছিল। এখনকার মতো ওইসব 5 স্টার 4 স্টারের ব্যাপার নেই। আমরা 4 বন্ধু একসাথে গিয়েছিলাম এবং সেই লজে উঠেছিলাম। লজটার নাম আমার ঠিক মনে পড়ছে না, নয়তো আমি লজের নাম উল্লেখ করতাম। আমরা সেখানে উঠি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা নিজেরাই রুমের মধ্যে করব বলে ঠিক করে নিই। সেভাবেই আমরা একটা স্টোভ, বাসনপত্র সমস্ত কিছু লজের মালিকের কাছ থেকে নিয়ে নিই। এছাড়া বাজার, মাছ, চাল সমস্ত কিছু কিনে নিয়ে রান্না করব বলেই ঠিক করি। আমরা সকালবেলা মাছ কিনতে যাই সমুদ্রের ধারে কোনো এক জেলের কাছ থেকে। সেখানে গিয়ে কয়েকটা বেশ বড় সাইজের পমফ্রেট ও চিংড়ি মাছ কিনে নিয়ে আসি। হোটেলে ঢুকতে যাব এমন সময় হোটেলের মালিক বলে, স্যার, এই হোটেলে মাছ নিয়ে ঢোকা নিষেধ। আমরা ওনার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাই আর বলি যে আমরা মাছ কিনে ফেলেছি, তো এখন তার এই মাছ আমরা ফেলে দিতে পারবো না, আমরা নিয়েই যাব। হোটেলের মালিক প্রচণ্ড অশান্তি করতে থাকে আর বলে যে না, আমাদের হোটেলে মাছ কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না, এটা অ্যালাউ করা যাবে না কোনোভাবে, আপনারা বুঝুন ব্যাপারটা। তখন আমরা ওনাকে বলি, ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, মাছের যা পেমেন্ট আছে আমাদের করে দিন। দেখলাম উনি বেশ ঠান্ডা হয়ে গেল আর বলল যে কোনো কিছু হলে কিন্তু আমাদের দায় নয়। কোন ব্যাপারে উনি বললেন ঠিক বুঝলাম না, তবুও নিজে তো আমাদের পারমিশন দিলেন, তাই জন্য আমরা রুমে চলে আসি। মাছগুলো যেহেতু আগের থেকেই কাটা ছিল, তাই জন্য কাটতে দেওয়ার ঝামেলা করতে হয়নি। আমরা ডাইরেক্ট এসে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম রান্না করব বলে। আমরা 4 জন ছিলাম এবং 4 জনের জন্য গুনে গুনে 8 পিস পমফ্রেট আর 4টে গলদা চিংড়ি নেওয়া হয়েছিল। 2 বন্ধু যারা খুব ভালো রান্না করতে পারে এবং রান্না করতে ভালোবাসে, তারা থেকে যায় হোটেলে। আর আমি এবং আমার আর এক বন্ধু বের হই কিছু হার্ড ওয়াটারের জোগাড় করতে। আমরা যখন সেগুলো নিয়ে ফিরে আসি, তখন আমরা দেখি আমাদের রুমের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং আমার এক বন্ধু ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরের চারিদিকে মাছের ভাঙা অংশ এবং কাঁটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আর এক বন্ধুর পাত্তা পেলাম না। কিছুক্ষণ বাদে দেখি আমার সেই বন্ধুটা দূরে ঘরের মধ্যে ঢুকল। ওকে দেখেই বুঝতে পেরেছিলাম যে ও প্রচণ্ড ভয় পেয়েছে। ওকে আমি কিছু জিজ্ঞাসা করব তার আগেই ও বলে ওঠে, আমাদের এখানে মাছ নিয়ে আসা একদম উচিত হয়নি রে। ও কথা বলছে এমন সময় দেখতে পাচ্ছি যে ওর গালে একটা হালকা হাতের দাগ, যেটা বেশ বড় আকারের। এদিকে যে বন্ধুটা অজ্ঞান হয়ে পড়েছিল, সে বন্ধুটার জ্ঞান ফেরাতে ও আমাদের বলল,
আমার কি হয়েছিল? আমি কেন এখানে পড়ে আছি? রান্নাবান্না এখনও কতটা বাকি? তখন আমরা কিছুই বুঝতে পারি না। তখন আমাদের যে বন্ধুটা পালিয়ে গিয়েছিল সে বলে ওঠে, তুই আমাকে মারলি, তোর মনে নেই? তখন সে বলে ওঠে, তোকে তোকে মারলাম? কখন মারলাম? আমি তো শেষ মনে আছে যে আমি মাছগুলো ভাজার জন্য বের করেছিলাম। তারপরে তো এই আমার জ্ঞান ফিরল। এর মধ্যে কি হয়েছে আমি তো জানি না। আর আমি তোকে কেন মারতে যাব? আর কিভাবেই বা মারতে পারি? তুই আমাকে সেটার উত্তর দে। ওরা দুজন তর্ক বিতর্ক করছে, তাই জন্য আমি বলে উঠলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তর্ক করতে হবে না, আমরা পরে যা দেখার দেখে নেব। তুই এখন ওঠ, উঠে জামা কাপড় চেঞ্জ করে আয়, সারা গায়ে তো মাছের আঁশ নোংরা লেগে রয়েছে। সেদিন আমাদের আর দুপুরবেলাটা কিছুই খাওয়া হলো না, কারণ আমাদের কারোরই আর ইচ্ছে করেনি খেতে। সেই ড্রিঙ্কগুলো সব পড়েই ছিল। বিকেলবেলা আমরা সবাই একটু হালকা হাঁটতে বের হই। এমন সময় আমার প্রথম বন্ধুটাকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, তুই পালিয়ে গিয়েছিলিস কেন? তখন সে যেটা বলে সেটা শুনে আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই। সে বলে, আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম রে স্মোক করতে, এসে দেখি ও একটা একটা করে চিংড়ি মাছ তুলছে আর সেগুলো কাঁচা কাঁচা মুখে পুড়ছে। আমি ওকে ধমকানোর চেষ্টা করেছি, তুই কাঁচা মাছগুলো কেন খাচ্ছিস? তোর তো পেট ব্যথা করবে। তখন দেখি পমফ্রেট মাছের মাথাগুলো আর মেরুদণ্ড শুধুমাত্র চারিদিকে ছড়ানো রয়েছে। ও আমার দিকে তাকিয়ে কেমন একটা পৈশাচিকভাবে হাসতে আরম্ভ করলো আর বলল, আমার কাছে মাছ এনেছিস, আমাকে দিয়েছিস, আর আমি খাবো না? আমি সব খাবো, সব খাবো, দে দে আমাকে মাছ দে, নয়তো তোর মাথাটাই চিবিয়ে খাবো, দে দে মাছ দে বলছি। এই বলে ও আমার দিকে এগিয়ে আসে, আর আমি দৌড়ে ছুটে পালাবো তার আগে ও আমার হাত ধরে সপাটে একটা থাপ্পড় মারে আমার গালে। আমি ঠাকুরের নাম করাতে ও আমার হাতটা হালকা করে ছেড়ে দেয়। তখনই সাথে সাথে আমি পালিয়ে যাই। এরপর কি হয়েছে রে বন্ধু, আমি কিছু জানি না রে। ওর যে কি হয়েছিল, তোদের আসতে দেখে আমি তোদের পিছু পিছু ঘরে চলে আসি। এসে তারপরে তো বাকিটা তোরা জানিসই। এই কথা বলতে বলতে আমরা তিনজনই ওই বন্ধুটার দিকে তাকাই এবং ও অবাক দৃষ্টিতে বলে, আমিও কিছুই করিনি, আমি কাঁচা মাছ কেন খাবো? তোরা তো জানিস মাছের আষ্টে গন্ধ খুব বাজে লাগে আমার। আমাদের মনে পড়ে যে সত্যিই তো, ও তো মাছের কাঁচা গন্ধ সহ্য করতে পারে না। সেই কারণের জন্যই তো আমরা মাছটাকে ধুয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের বন্ধুর মুখের দাগও তো ফেলে দেওয়ার জিনিস নয়। এই জন্য আমরা ঠিক করি আর এই নিয়ে চিন্তা ভাবনা করব না। আমরা রাত্রে বাইরে খেয়ে দিয়ে একেবারে বাড়িতে ঢুকি এবং ঠিক করি বাড়িতে এসে রাত্রে ড্রিঙ্ক করব। হোটেলের মালিককে আমরা কিছু বলি না। আমরা নিজেদের রুমে যাই। রুমের দরজাটা খুলে দেখি আমরা আলো জ্বেলে গিয়েছিলাম, কিন্তু ঘরটা চারিদিকে নীলচে অন্ধকার রয়েছে। অন্ধকারটা কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে থেকে, খুব মিল রয়েছে ঘরটাই। দরজা খুলতেই আমাদের নজরে পড়ে আমাদের বেড এবং বেডের পাশে একটা কমন বাথরুমে। আমাদের দরজা খুলতেই মনে হলো কেউ যেন একটা বাথরুমের মধ্যে ঢুকে গেল। আমরা হৈ হৈ করে লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু লাইট জ্বলল না। উপরন্তু লাইটটা কেমন যেন ব্লিঙ্ক করতে আরম্ভ করলো, আর তার সাথে মাছের একটা আঁশটে গন্ধ এবং একটা মেয়ের খিলখিল করে হাসির আওয়াজ। আমরা এক দৌড়ে চারজন মিলে ঘর থেকে বেরিয়ে চলে যাই রিসেপশনে হোটেল মালিকের কাছে। সেখানে গিয়ে ওনাকে সমস্ত কথা খুলে বলি। উনি প্রথমে কিছুই স্বীকার করতে চাইছিলেন না। উনি বলছিলেন, তোমাদের যদি পছন্দ না হয় তোমরা রুমটা ছেড়ে দিতে পারো, আমি তোমাদের পেমেন্ট রিটার্ন করে দেব, কিন্তু আমি কোনো উত্তর তোমাদের দিতে বাধ্য নই। এরপর আমরা অনেক জোরাজুরি করি এবং পুলিশের ভয় দেখানোতে উনি শেষ পর্যন্ত বলেন যে তোমরা যে রুমটাতে রয়েছ সেই রুমটা একটা কবরের ওপর তৈরি হয়েছে এবং ওই তলার যে কটা ঘর রয়েছে সেই ঘরের একদম নিচেই কবর। একটু ক্লিয়ার করে বলে দিই, হোটেলটা ছিল 3 তলা এবং 3 তলাতে পরপর 4টি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। উনি বললেন যে হোটেলটাতে যে 4টে পরপর রুম রয়েছে, যেটা সরাসরিভাবে ওপরের দিকে উঠে আসছে, সেই রুমগুলোর মধ্যে কোনো অপশক্তির বাস রয়েছে। তাই জন্যই আমি সেই রুমে যারা থাকে তাদেরকে বারণ করি যেন মাছ বা মাংস জাতীয় কোনো জিনিস
রুমের মধ্যে না নিয়ে যাই। তোমরা ওখানে ওগুলো নিয়ে গিয়ে ওদের আহ্বান করে ফেলেছ। এবারে তোমরা যদি ওই রুমে পুনরায় ফিরে যাও তাহলে হয়তো তোমাদেরকে ও মেরেও ফেলতে পারে। এই শুনে আমরা ঠিক করি যে রাতটা মোটামুটি রিসেপশনে কাটিয়ে দেব, আর এরপর সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়ব। যেহেতু আরও একদিন আমাদের থাকার ইচ্ছে ছিল, তাই জন্য আমরা সবাই ঠিক করি যে আমরা দীঘা ঘুরে পুরী ধাম যাব। এরপর রাতটুকু আমরা রিসেপশনে কাটিয়ে দিয়ে সকালবেলা হোটেলের মালিকসহ আরও 6-7 জনকে একসাথে নিয়ে হোটেল রুমে গিয়ে নিজেদের ব্যাগপত্র যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়ি পুরী ধামের উদ্দেশ্যে। সেখানেও গিয়েও কিন্তু ভূত আমাদের পিছু ছাড়েনি। যে ঘটনাটা এবার আমি তোমাকে শেয়ার করব, সে ঘটনাটা শুনলে তোমরা ভাবতে পারবে না যে একটা মানুষ কত রকমভাবে বিপদে পড়তে পারে। এই ঘটনাটা এবার আমি তোমায় শেয়ার করছি। আমরা যখন পুরী স্টেশনে পৌঁছাই, সময়টা আমার ঠিক মনে নেই। আমরা সেখানে গিয়ে একটা লজ খুঁজি বা একটা ধর্মশালা খুঁজি যেখানে আমরা মোটামুটি রাতটা কাটাতে পারবো। আমরা হোটেল না পেলেও একটা ধর্মশালা পাই যেখানে আমরা রাতটুকু কাটাই। আমাদের ইচ্ছে ছিল ভোরবেলা উঠে যাব পুজো দিতে। ভগবান জগন্নাথ দেবের প্রসাদ প্রাপ্তি প্রবল ইচ্ছা মনের মধ্যে ছিল। অনেকেই হয়তো শুনে থাকবে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ প্রাপ্ত করতে নাকি মানুষসহ কুকুর, বিড়াল বা যে কোনো জীবিত প্রাণসহ মৃত আত্মারাও আসে। তবে এই সম্বন্ধ বিষয়ে আমি একদমই মানতে চাইতাম না, কারণ ছোট থেকেই আমরা জানি যে ভূত ভগবান বা ভগবানের যে কোনো জিনিস দেখেই ভয় পায়। পুনরায় ঘটনায় আসি। আমরা রাতটুকু কাটাই সেখানে আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করি। আমাদের একদমই খাওয়ার ইচ্ছে ছিল না। যেহেতু সারা রাত হোটেলের রিসেপশনে বসে কাটিয়েছি, তার উপর 10 ঘন্টা পুরো ট্রেন জার্নি করে আমরা প্রচুর কাহিল হয়ে গিয়েছিলাম। তাই জন্য আমরা কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা জগন্নাথ দেবের দর্শন করে আমরা মহাপ্রসাদ পেতে যাই। প্রসাদ আমাদেরকে দেওয়া হয়েছে। প্রসাদ নিয়ে মন্দিরের কাছে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি। এমন সময় একটা মাঝ বয়সী ভদ্রমহিলা আসে আমার কাছে প্রসাদ চাইতে। ততক্ষণে আমি প্রসাদ এঁটো করে ফেলেছি। আমি ওনার কাছে বলি যে আমাকে ক্ষমা করবেন, এই প্রসাদ আমি এঁটো করে ফেলেছি, আমি আপনাকে প্রসাদ দিতে পারবো না। উনি আমার দিকে চোখ ভেজা দৃষ্টিতে তাকান এবং আমাকে বলেন, আমাকে দুটো দাও বাবা, আমাকে দুটো দাও, আমাকে তুমি দুটো প্রসাদ দাও, তা না হলে হয়তো এ জন্মে আমার মুক্তি পাওয়া হবে না। আমি ভদ্র মহিলার দিকে ভালোভাবে তাকালাম। দেখলাম একটা সাধারণ মানুষের মতো, কিন্তু ওনাকে দেখতে বা ওনার গলার আওয়াজটা কেমন যেন খ্যানখ্যানে টাইপের। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি হাত পাতুন, আপনাকে আমি প্রসাদ দিচ্ছি। দেখলাম ভদ্রমহিলার হাতটা অনেকটা কালো হয়ে গিয়েছে, ঠিক যেমন হাত পুড়ে গেলে হয় ঠিক তেমন। আমি বেশ ভয় পেয়ে যাই আর ওনাকে বলি, আপনি এখান থেকে চলে যান প্রসাদ নিয়ে। উনি প্রসাদটি মুখে পুড়ে ফেলেন আর বলেন, আর আমাকে একদমই দৌড়ে বেড়াতে হবে না, এবার আমার ছুটি। বলতে বলতে সে ভদ্রমহিলা কোথাও যেন একটা হাওয়ায় মিলিয়ে যায়। এই ঘটনাটা আমি নয়, আমার বাকি বন্ধুরাও দেখেছে। উনি চলে যেতেই একে অপরের দিকে তাকাই। আমরা বুঝতে পারি আমাদের সাথে কিছু একটা হয়েছে। এক স্থানীয় লোককে এই বিষয়টা জিজ্ঞাসা করাতে উনি বলেন, এই ঘটনাটা এখন হয়েই আসছে। সেদিন থেকেই আমার বিশ্বাস হয় যে সত্যি হয়তো জগন্নাথ দেবের প্রসাদ পেলে কোনো অতৃপ্ত আত্মার হয়তো মুক্তি হয়ে যায়। ঘটনাটা আমি একদমই আজকে সাজিয়ে লিখতে পারিনি, তুমি একটু তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে ভালো করে পড়ে শুনিও। অনেক ভালো থেকো দাদা, আর এই ঘটনাটা যদি সিলেক্ট হয় আমি আবারও ঘটনা তোমাকে লিখে পাঠাবো। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দীঘা পুরীর একটা ঘটনা। আমরা দীঘা পুরী এইসব জায়গার ঘটনা শুনতে খুব ভালোবাসি, আর সেই ঘটনায় যদি একদম একই এপিসোডে একই সঙ্গে হয়ে যায় তাহলে কেমন হয় বলো তো? সত্যি ঘটনাটা শুনে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই, যেটা আমার শোনা। আমি একটা ঘটনা শুনেছিলাম যে এরকম দীঘাতে ঘুরতে গিয়েছিল আমাদেরই পরিচিত এক, বলতে পারো আমার অফিস স্টাফ। তারা দীঘার সমুদ্র সৈকতে একটা নারী মূর্তির বা নারী পিশাচ বা নারীর আত্মার পাল্লায় পড়েছিল। সেটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা। আমরা আগের এপিসোডেও বলেছি যে 3 জন কোথাও বেরোতে নেই, তো তারা গিয়েছিল 6 জন। এবার 6 জনের মধ্যে 3 জন ছিল হোটেলে এবং 3 জন গিয়েছিল
সন্ধেবেলা সমুদ্রের ধারে। এবার সমুদ্রের ধারে গিয়ে তারা বিন্দাস ওখানে আছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া কী করছিল, ওই মাছ টাছ বা আমিষ জাতীয় কিছু একটা খাচ্ছিল, আমি জানি না ঠিক কী খাচ্ছিল, কিন্তু আমাকে বলেছিল যে আমিষ জাতীয় কিছু খাচ্ছিল। তো তারা খেতে খেতে হঠাৎ করে দেখে যে একজন মহিলা এসেছে, তার চুলগুলো অগোছালো, শাড়িটাও কেমন যেন একটু নোংরা টাইপের। সে এসে না খাবার চাইছে। আমার বন্ধুটা প্রথমে দিয়েছে, দেওয়ার পরে ওটা খেয়ে নিয়েছে ফটাফট করে মহিলাটা, তারপরে আবার খেতে চাইছে, তো আবার দিয়েছে আর এক বন্ধু। এবার যখন চেয়েছে না, তখন মানে তারা রীতিমতো রেগে গিয়েছে, রেগে গিয়ে বলছে, আরে আপনার যখন এত খাবার এসে কিনে খান না, কেন বিরক্ত করছেন, কতগুলো দেবো আপনাকে, আপনাকে তো দেওয়াই হলো। তুমি বিশ্বাস করবে না, তারপরে সেই নারী মূর্তিটা নাকি এমন কর্কশ গলায় তাদেরকে খাবার চেয়েছিল যে তারা সব খাবার দিতে বাধ্য হয়েছে। আর সেই গলাটা কোনো সাধারণ মানুষের মতো না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন খাওয়া দাওয়া করার পরে সেই মহিলাটা চলে গেল বা সেই মহিলাটা উবে গেল, তারপরে একজন লোক এসে তাদেরকে বলছে যে আপনারা কার সাথে কথা বলছিলেন এতক্ষণ, আর কাকে যেন খাবার দিচ্ছিলেন। তখন বন্ধুরা বলছে, এই তো এখানে একটা মহিলা এসেছিল যে খাবার চাইছিল। তখন এই লোকটা বলে, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি, এখানে কেউ তো ছিল না। তো আমার বন্ধুরা সেই লোকটার কথা জিজ্ঞেস করেনি। তারপরে সেখানকার আরও একজনের কাছে শুনেছে যে ও একই কথাই বলেছে যে হ্যাঁ, আপনারা তো কার সাথে কথা বলছিলেন, ওখানে তো কেউ ছিল না। তারপরে তারা বিশ্বাস করেছে যে হয়তো সেটা কোনো নারী মূর্তি বা নারীর আত্মা ছিল। তখন তারা আসলে বুঝতে পারলো যে সত্যিই তাহলে এরকম কিছু একটা হয়েছিল। তো আমাদের এই জগতে কোথায় কি হয় সেটা বলা খুব মুশকিল। সত্যি কথা বলতে অনেকেই বিশ্বাস করে না যেসব হয়, বাট আমি সবসময় এটা বলি, কিছু একটা আছে। নাহলে এত লোকের এত স্টোরি, এত কিছু ইউটিউবে ভাইরাল হচ্ছে, এত কিছু ইউটিউবে আসছে, কিছু তো আছে না। কিছু না থাকলে কেন এত কোশ্চেন আসবে। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তবুও বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও বিশ্বাস করছো না, তারা অবশ্যই এন্টারটেন হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ছোটন ধীবর আসানসোল থেকে বলছি। ভৌতিক কথা এর আগে পাঠানো আমার দুটো ঘটনা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আজ যে ঘটনাটা লিখছি তার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তার নাম হলো নারায়ণ। তো আমি এবার নারায়ণদার ভাষায় ব্যক্ত করছি। তখন সালটা ছিল 1994। প্রথমবার কাজের জন্য রাঁচিতে যাওয়া, কারণ আমার দাদা রাঁচিতে আগের থেকেই কাজ করত, তাই দাদাই এই কাজটা করে দিয়েছিল। দাদা আমার ছিল সিকিউরিটি সুপারভাইজার। এবার আসি যে সংস্থায় আমরা কাজ করতাম, সেটা হলো একটা সৎসঙ্গ সোসাইটি। 500 একর জমি নিয়ে এই আশ্রমের মধ্যে টোটাল 5টি গেট। তার মধ্যে আমার ডিউটি 4 নম্বর গেটে। প্রথমবার সিকিউরিটি গার্ডের ডিউটি একটু ভয় ভয় লাগতো, কিন্তু কাজ করতে হবে, না করলেও নয়। কাজ করা সবেমাত্র 1 থেকে 2 মাসই হয়েছে। একদিন দাদা এসে বলল, কিরে নারায়ণ, কাজ ভালো লাগছে তো? আমি বললাম, হ্যাঁ দাদা, কিন্তু তুই একটু দূরের রুমে আছিস তো, একা একা রাত্রে ভালো লাগে না। তোর সামনে যদি কোনো রুম খালি থাকে তাহলে সেখানে আমাকে নিয়ে যা না দাদা। তখন দাদা বলল যে ভয়ের কিছু নেই, এখানে সবাই আমার বন্ধু, তুই চিন্তা করিস না। যদি তোর কোনো অসুবিধে হয় আমাকে বলিস, আমি ঠিক তোর সাথে দেখা করে যাব। আর আমার একটা বন্ধু আছে, তার নাম মতেশ্বর। সামনের সপ্তাহ থেকে তোর নাইট ডিউটি, তাই আমি তাকে বলে দিয়েছি যে নারায়ণ আমার ভাই, তোমরা একটু ভালোভাবে ডিউটি করবে, তোর কোনো চিন্তা নেই, তুই তার সাথে ভালোভাবে কথা বলে নিবি। এই শুনে আমি বললাম, ঠিক আছে দাদা, বেশ তাই হলো। দাদার বন্ধু মতেশ্বরদা আমার সাথে নাইট ডিউটিতে যোগ দিল। বেশ ভালোই মজার লোক তিনি। আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। এইভাবে বেশ কিছুদিন নাইট ডিউটি করলাম। এবার আমরা যে গেটে ডিউটি করলাম তার একটু বর্ণনা দিয়ে দিই। গেটটা হলো মেইন গেটের উল্টো সাইডে, একেবারে ফাঁকা জায়গায়। ওই গেট দিয়ে শুধু গাড়ি বা মাল এইসবই ঢুকতো, তাই চাপের কোনো ব্যাপার ছিল না। তাই আমি আর আমার দাদার বন্ধু মতেশ্বরদা ডিউটি ভাগ করে নিই যে আমি 8টা থেকে 2টো অবধি জেগে থাকবো আর দাদা 2টো থেকে সকাল অবধি।
বেশ চলছিল। হঠাৎ একদিন দাদা এসে বলল, নারায়ণ, আজ আমি সিনেমা দেখতে যাব, তো মেন গেট দিয়ে গেলে স্যাররা দেখলে প্রবলেমে পড়ব, তাই আমি তোর এই গেট দিয়েই যাব। তাছাড়া আমার আসতে একটু দেরি হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই, তুই তো গেটেই থাকবি, আমি গেটে নক করব, তুই গেটটা খুলে দিবি। আমি বললাম, ঠিক আছে দাদা, কিন্তু তুই যখন যাবি তখন আমাকে জানিয়ে যাবি। কিন্তু দাদা বলল যে তোর কোনো চিন্তা নেই, আমি মেন গেট দিয়েও যেতে পারি, কিন্তু ফিরবো তোর গেট দিয়ে। আমিও রাত্রে ডিউটিতে যোগ দিলাম। মতেশ্বর দাও এলো। সেও এসে বলল, কিরে নারায়ণ, ক্যা হাল হে? আমি বললাম, সব ঠিক আছে। দাদা এরপর খাবার খেয়ে মতেশ্বর দা নিজের বিছানা লাগিয়ে সবার জন্য সিকিউরিটি রুমের ভেতরে গিয়ে শুয়ে পড়ল। এবার আমরা যেখানে বসে ডিউটি দিই সেখান থেকে গেট 30 মিটারের কাছাকাছি। আমি জেগে আছি, কারণ দাদা সিনেমা দেখতে গেছে। দাদা বলে কথা, আমি বেশ ঘুরে বেরিয়ে টাইম পাস করছিলাম। একবার গেটের সামনে যাচ্ছি আর ফিরে আসছি, যেই বুঝি দাদা এলো। কিন্তু কোথায়? 11:30 বেজে গেলেও দাদার আসার নাম নেই। এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো, কারণ যে গেটে ডিউটি করি একেবারে ফাঁকা জায়গা, দিনের বেলাতেই খুব কম লোকজন বা গাড়ি আসে, তো রাত্রে তো কেমন হবে বুঝতেই পারছো, কেউ যেন গিলে খেতে আসছে। তারপর যা ঘটল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে গেটে একটা আওয়াজ হলো, যেন কেউ লোহার দরজায় শিকল দিয়ে মারার আওয়াজ পেলাম। আমি একটু চিন্তামুক্ত হলাম যে তাহলে বোধহয় দাদা এলো। মনে মনে ভাবলাম যে আসুক আজকে, আমি ঝগড়া করব যে কোন সিনেমা দেখলি রে তুই, যে রাত্রি 12:30 বেজে গেল, আমার কি চিন্তা হয় না? কিন্তু গেটের সামনে গিয়ে দেখি আর কোনো আওয়াজই নেই। আমি একবার জোর গলায় বললাম, কন হে? কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আবার বললাম, দেখ দাদা, তুই যদি এসে থাকিস তাহলে বল, নইলে আমি কিন্তু গেট খুলব না, তুই যা বলবি বলবি। তাও কোনো আওয়াজ না পেয়ে আমি বললাম, ঠিক আছে, তুই আমাকে ভয় দেখাবি, তাহলে তুই বাইরেই থাক, আমি সিকিউরিটি রুমে যাচ্ছি, তুই বুঝে কর। এই বলে আমি গেটের থেকে যেই ঘুরে যাচ্ছি তখন আবার সে আওয়াজটা হলো। এবার আমি তো রেগে গিয়ে বললাম, দেখ দাদা, এবার যদি তুই সামনে না আসিস তাহলে কিন্তু আর গেটই খুলব না, গিয়ে শুয়ে পড়ব। তাও দাদার দেখা নেই। এরপর আমার একটু ভয় লাগতে শুরু করে যে দাদা হলে তো এতক্ষণ এরম করতো না। এবার আমি একটু সাহস করে মনে মনেই ভাবছিলাম যে এবার যদি গেটে কোনো আওয়াজ হয় তাহলে ওর মুখের দিকে টর্চ লাইটটা মারব। কিন্তু আমি কি আর জানতাম যে আমার জন্য অন্য কিছু জিনিস অপেক্ষা করছে। এবার আমি যেই পেছনে ঘুরি ঠিক তখনই সেই আওয়াজটা হয়, আর সঙ্গে সঙ্গে আমি টর্চ লাইটটা মারি। আর আমি যা দেখি তাতে আমার আর কোনো কিছু বুদ্ধি কাজ করছিল না। দেখছি গেটের বাইরে যে দাঁড়িয়ে আছে সেটা একটা বিশাল আকারের ছায়ামূর্তি। তার হাইট প্রায় 8 থেকে 9 ফিট, বলতে পারো একটা দানব। তার বড় বড় চুল, বড় বড় দাঁত। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করবে। এবার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, মাথা কাজ করছে না। কোনো রকম করে মা মনসা দেবীর নাম নিয়ে গেটের থেকে গিয়ে সিকিউরিটি রুমে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম যেটা আমি কি দেখলাম। থাকতে না পেরে কিছুক্ষণের মধ্যেই আমি মতেশ্বর দাকে ডেকে উঠালাম আর বললাম, দাদা, এবার তুমি উঠে বসো, আমি একটু ঘুমোই। কিন্তু তা আর কি করে সম্ভব, মনটা আমার পড়ে আছে সেই গেটের দিকে, আর রুম থেকে গেটটা পুরো দেখা যায়। এরপর দেখি যে একটা ছায়ামূর্তি পুরো গেটটাকে ডিঙে পেরোচ্ছে। কিন্তু এখন আমরা দুজনেই জেগে আছি, তাই আর ভয় লাগেনি। কিন্তু মতেশ্বরদা একটু ভীতু টাইপের লোক। সেই ছায়ামূর্তি মতেশ্বরদাও দেখে। সে আমাকে কিচ্ছু বলে না, সে ভাবে যে আমি যদি ভয় পাই। তারপর সকাল হয় আর আমি দাদার খোঁজে তার রুমে যাই। গিয়ে আমি অবাক, দেখি দাদা বিন্দাস ঘুমিয়ে আছে। আমি রেগে গিয়ে দাদাকে এক ধাক্কা দিই আর বলি, কী রে তুই? বললি যে সিনেমা দেখতে যাব, আর তুই রুমে ঘুমিয়ে আছিস? তুই কখন ফিরলি দাদা? ও বলে, আরে আর বলিস না, কাজের চাপ থাকায় আমি যেতেই পারিনি, আর তোকে বলতেও ভুলে গিয়েছি। তখন আমি সব বলি যে রাত্রে কি কি হয় আমার সাথে। আর দাদা আমাকে ওই গেট নিয়ে অনেক কিছুই বলে, যে গেটে এরকম অনেক ঘটনাই ঘটেছে, আমি তোকে বলিনি যে তুই যদি ভয় পাস। তখন আমি বলি, ভয় আর কিসের, মা মনসা কাল আমায় বাঁচিয়েছে, আর তুই তো জানিস আমি মায়ের কত বড় ভক্ত। তো অমিতদা, এই ছিল আমার নারান্দার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা,
যদি ভালো লাগে তো আমাদের ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। আমাদের ভৌতিক কথা পরিবার আরও বড় হোক, এটাই কামনা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বলতে পারো 3টি ঘটনা। 3টি ঘটনায় আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। 3টি ঘটনায় খুব জমজমাট ঘটনা। তো আর বেশি কথা বাড়াবো না। তোমরা আশা করছি লাইক কমেন্ট করে দিয়েছো, যারা করনি তারা তাড়াতাড়ি করে দাও। এবার আমরা শুরু করে দেব আজকের শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সমীর বিশ্বাস, লিখেছে দাদা আমি নবদ্বীপ থেকে তোমার গলার ঘটনা শুনি। আমি আগামী 15ই নভেম্বর রাস ছিল, তাই আগের এপিসোডগুলো শুনতে পারিনি। আজ থেকে আবার শুরু করলাম। লাভ ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। থার্ড কমেন্ট করেছে ইটস ভাস্কর, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাজীব মণ্ডল, দীপ মালিক, নন্দিনী রয়, সাব্বির আলী, রাহুল বাগ, পীযূষ পাল, সুদীপ মণ্ডল, অমিত মালিক, ওয়াসিম, সুদীপ্ত ঘোষ, সুদীপ মণ্ডল, দিবাকর কর্মকার, গীতা গোস্বামী, সুপ্রিয় বিশ্বাস, বাদশা গেমিং লিখেছে 8 ডে সিরিজ কবে আসবে। সেটা বলা খুব মুশকিল গো, কারণ এখন সিরিজ করা খুবই কঠিন। কারণ আমাদের এখন তো এপিসোডের যে লেন্থ সেটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমরা যখন আগে সিরিজ করতাম তখন আমাদের 13 মিনিট 12 মিনিট লেন্থ ছিল, আর এখন আমাদের লেন্থ প্রায় 30-এর কাছাকাছি। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, লিখেছে ভাই দিন দিন ভৌতিক কথা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। একদম দিদি, সেটাই চেষ্টা করছি। তারপরে কমেন্ট করেছে সুদীপা দাস, সবুজ কর, সৈকত ঘোষ, শবনম, পম্পা মহন্ত, লিখেছে অপেক্ষা করছি ভাই কখন ঘটনা আসবে। আমি হাওড়া শিবপুরে থাকি, আমার নাম পম্পা মহন্ত। হ্যালো পম্পা। তারপরে কমেন্ট করেছে রেখা পাসওয়ান, এমডি মন, সুপর্ণা মুখার্জি, লিখেছে এসে গেছি অমিতদা, আমি আর আমার ছেলে তোমার ভূতের রাজ্যে। প্লিজ অমিতদা আমার ছেলের নামটা একবার হাই করে বলো, আমার ছেলে তোমার অনেক বড় ফ্যান। আমার ছেলের নাম রূপ। হ্যালো রূপ। তারপরে কমেন্ট করেছে রুবি ব্যানার্জি, সৌরতিশা, কৃষ্ণা দত্ত, পূজা হালদার, পাপড়ি দোলা, লিখেছে চলে এসেছি দাদা ভূতের রাজ্যে যাওয়ার জন্য। একদম গো। তোমার শরীর কেমন আছে? আগের দিন বলছিলে যে শরীর খারাপ। তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল, প্রশান্ত রয়, সন্দীপ হোর, কৃষ্ণা ছেত্রী, বর্ষা চ্যাটার্জি, সবুজ প্রামাণিক, সুদীপ্ত ব্যানার্জি, সাগর দা, লিখেছে তোমার চ্যানেল এগিয়ে যাক, আরও সত্যি ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর ঘটনা চাই। আমার দিদির ছেলেরাও তোমার গল্প শুনে, ওদের নামগুলো একবার হ্যালো করে বলিও। ওদের নাম প্রসাদ আর প্রসন্ন। হ্যালো প্রসাদ, হ্যালো প্রসন্ন। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, লিখেছে 3টে ঘটনায় দারুণ লাগলো, আমি আশীর্বাদ করি যাতে তোমার চ্যানেল আরও এগিয়ে যাক। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে কার্তিক সাহা, লিখেছে শীতের রাত ভৌতিক কথা, উফ জমে ক্ষীর। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে গোপাল রয়, দিবাকর, ববিতা মণ্ডল, ইন্দ্রাণী রায়, শুক্লা রাজবংশী, সুজয় দাস, শিহাব শাফিরউদ্দিন, দীপ ঘোষ, ডিজে ভ্লগার অনিশ, শ্যামাদিত্য মাইতি, জগদীশ বাইন। ভাই তোমার ভৌতিক কথা শুনতে খুব ভালো লাগে। আমার স্বামীর নাম জগদীশ, আমার নাম শম্পা। তোমার ঘটনা শুনে রীতিমতো ভয় পাচ্ছি দিনের বেলাও। আচ্ছা আচ্ছা। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তাই তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো যাতে আমি তোমাদের সবার নামই পড়তে পারি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।